শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, যখন তোমরা সাহিত্য পাঠ করবে বেশ কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখো তাহলে সেই সাহিত্য ভালো মতন বুঝতে পারবে, যেমন ঠিক তেমনি পরীক্ষার খাতায় এবং ব্যক্তিগত জীবনেও তোমরা সেই বিষয় আশয়গুলো প্রয়োগ করতে পারবে। একজন লেখক যখন সাহিত্য রচনা করেন তার বেশ কিছু বিষয়কে আমাদের বিবেচনায় রাখতে হয়। প্রথমে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হয় যে লেখক সেই সাহিত্যটি কোন সময়ে লিখলেন, সেই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সময়ের রাজনীতি গুরুত্বপূর্ণ, সেই সময়ের সংস্কৃতি গুরুত্বপূর্ণ। এমনকি সেই সময়ে লেখক যে দেশে বাস করেন সেই দেশের রাজনীতি, লেখক যে পৃথিবীতে বাস করেন সেই পৃথিবীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং লেখকের ব্যক্তিগত জীবনের চারপাশ লেখককে প্রতিনিয়ত প্রভাবিত করে, আর যার প্রভাব আমরা সাহিত্যের মধ্যে দেখতে পাই। ঠিক সেই একই কারণেই তোমাদের পাঠ্য তালিকার মধ্যে যেমন সাহিত্যের ইতিহাসগুলো রাখা হয়, ঠিক একইভাবে হাজার বছরের বাংলার ইতিহাস ও সংস্কৃতি এই ধারাটিও তোমাদের পাঠ হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত, যাতে তোমরা এই বাংলা অঞ্চলের রাজনীতি বুঝতে পারো, সংস্কৃতি বুঝতে পারো এবং সেই রাজনীতি সংস্কৃতি বোঝার পাশাপাশি এই অঞ্চলের সাহিত্যগুলো আত্মস্থ করতে পারো। কেননা সাহিত্য কিন্তু এই মানুষের রাজনীতি, সংস্কৃতি, প্রকৃতি, স্বভাব প্রভৃতির বাইরের নয়। ঠিক একই রকম ভাবে আমরা হাসান আজিজুল হকের শকুর এবং আত্মজা ও একটি করবী গাছ গল্পের বিষয়গুলো যদি বুঝতে চাই, আমাদের বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হবে। এক হলো হাসান আজিজুল হক বর্ধমানের রাঢ় অঞ্চলে ছিলেন, যেটি ভারতে। তোমরা জানো 1947 সালে যখন দেশ ভাগ হয়, দেশভাগ বলতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে একটি অঞ্চল এবং সনাতন ধর্মের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিয়ে আরেকটি অঞ্চল গঠিত হওয়ার কথা দ্বিজাতি তত্ত্বে বলা হয়েছিল। এমনকি সেই তত্ত্বের ভিত্তিতে যখন দেশ বিভাজন হয়, সেই সময়ে বর্তমানের যেটি ভারত, সেই ভারত অঞ্চলের অনেক মুসলমানগণ বর্তমানের এই বাংলাদেশ 1947 সালে যেটি পাকিস্তান ছিল সেই অঞ্চলে তারা চলে আসে, অর্থাৎ ভারতের মুসলমানেরা চলে আসে এই পাকিস্তান অংশে, আর এই বাংলাদেশ অংশের অনেক সনাতন ধর্মের অনুসারীরা সে সময় ভারতে চলে যায়। এই দেশ বিভাজনের ফলে এই বাংলাদেশের অনেক সনাতন ধর্মীরা যেমন তাদের ভিটে মাটি, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তারা যে অঞ্চলে বড় হয়েছেন সেই অঞ্চলের সবকিছু রেখে যেমন তারা ভারতে পাড়ি জমিয়েছিলেন, ঠিক একই রকম ভাবে ভারতেরও অনেক মানুষ সেই অঞ্চলের ভিটে মাটি, বাড়ি ঘর, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি সবকিছু ফেলে তারা এই বাংলাদেশ 47 সনে যেটা পাকিস্তান নামে পরিচিত ছিল সে অংশে তারা চলে আসেন। এই হাসান আজিজুল হকও ভারত থেকে 47 সনে দেশ বিভাগের সময় অথবা তার আশপাশের সময়ে বাংলাদেশে চলে আসেন। এর ফলে কি হয়েছে? এর ফলে এই লেখকের অনেক স্মৃতি, অনেক মানবিক বেদনা, অনেক অস্তিত্ব, অর্থাৎ তার শিকড় ফেলে এসেছেন তিনি বর্ধমানের রাঢ় অঞ্চলে, যে স্মৃতিগুলো তাকে আজও অবধি পোড়াচ্ছে। এই হাসান আজিজুল হক এখনো বেঁচে রয়েছেন। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা হাসান আজিজুল হকের সমস্ত রচনার মধ্যেই, তার ছোট গল্প, উপন্যাস, প্রায় সকল রচনার মধ্যেই
এই দেশ বিভাগজনিত পীড়াটার এক ধরনের উপস্থিতি দেখতে পাই, সেটা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, তার রচনায় যেন দেশ বিভাগের বেদনাগুলো আমরা দেখতে পাই। তাহলে হাসান আজিজুল হকের গল্প আলোচনার সময় এই দেশ বিভাগের বিষয়টা মাথায় রাখবো, এমনকি তার গল্পের মধ্যে আমরা খোঁজ করব যে এই দেশ বিভাগ সংক্রান্ত বেদনাগুলো, ব্যাপারগুলো গল্পের কোন কোন অংশে আমরা আবিষ্কার করতে পারি, সেই বিষয়ের দিকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আরেকটি জরুরি কথা বলতে চাই, যেটি সাহিত্য আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে সাহিত্যের ক্ষেত্রে আমাদের মূলত দুইটা বিষয় দেখতে হয়, সেটা হলো লেখক কি নিয়ে লিখলেন আর কিভাবে লিখলেন। কি নিয়ে লিখলেন, কিভাবে লিখলেন, অর্থাৎ সেটা কবিতা হোক, ছোট গল্প হোক, উপন্যাস হোক, নাটক, প্রবন্ধ, যাই হোক না কেন, সেখানে তিনি কোন বিষয়টা নিয়ে লিখলেন, আমাদের সেই বিষয়টা আলোচনা করতে হবে। যে হাসান আজিজুল হকের ছোট গল্পে এখানে শকুন এবং আত্মজয়ন্তী কর্মবিকাশ গল্পের কথা বলেছি, এই গল্পের মধ্যে তিনি কোন বিষয়কে নিয়ে আসছেন, কোন সময়ের বিষয়কে নিয়ে আসছেন, এগুলো আমাদের আলোচনায় যেমন আনতে হবে, তার চেয়েও যে বিষয়টি সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে আমি কি বললাম, কি নিয়ে বললাম, তার চেয়ে সাহিত্যে গুরুত্বপূর্ণ কিভাবে বললাম সেই বিষয়টি। অর্থাৎ সে ছোট গল্প, কবিতা, উপন্যাস যাই হোক, এটি কিভাবে লেখা হল, কোন প্রেক্ষাপটে লেখা হলো, কোন ধরনের শব্দ ব্যবহার করা হলো, বর্ণনার মধ্যে আঞ্চলিক শব্দ রয়েছে কিনা, অথবা বিশেষ কোনো কাব্যিকতা রয়েছে কিনা, বিশেষ কোনো রীতি বা ঢং লেখার সময় সাহিত্যিক ব্যবহার করেছেন কিনা, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা তাহলে এই শকুন এবং আত্মজয় একটি করবিগাছ গল্পে কি খুঁজবো, দুইটা বিষয় খুঁজবো, যে তিনি কোন বিষয় নিয়ে লিখেছেন এটা যেমন খুঁজবো, আরেকটি বিষয় খুঁজতে হবে তিনি কিভাবে লিখেছেন, যে তিনি যেভাবে ছোট গল্পটি লিখলেন সেটি কি রবীন্দ্রনাথের মতো করে লেখা। আমরা জানি আমাদের অনেক অনেক লেখকই যখন শুরু করেন, অথবা অনেকেই সারা জীবনই যে লেখাগুলো লিখে যান, তার সবই যেন উভয় দিক দিয়ে, বিষয় আঙ্গিক উভয় দিক দিয়ে রবীন্দ্রনাথের মতো। এখন হাসান আজিজুল হক যে গল্প লিখলেন সেগুলো কি রবীন্দ্রনাথের মতো, সেগুলো কি তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্রের গল্পের মতো, নাকি তিনি ভিন্ন রকম ভাবে লিখেছেন, সে বিষয়টা আমরা খুঁজতে হবে, খুঁজে দেখব আমরা সেই বিষয়টি এই দুটি গল্পের মধ্যে, এমনকি অন্যান্য গল্পের মধ্যে, যেগুলো হয়তো আগামীতে তোমাদের ক্লাস নেব। আমি গল্পের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বই কিনে নিবে। শকুন গল্পটির শুরুতেই হাসান আজিজুল হক, আমি শুরুর প্যারাটুকু তোমাদের শোনাচ্ছি পড়ে। কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর, তেঁতুল গাছটার দিকে পিছন ফেরে, খালি গায়ে ময়লা হাফ শার্টকে আসন করে গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকালো। তেঁতুল গাছের শুকনো ডাল নাড়িয়ে, পাতা ঝরিয়ে শোষ শব্দে কিছু একটা উড়ে এলো ওদের মাথার উপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের পোড়ো ভিটেটায় নামলো সেটা। তারই প্রথম প্যারাটুকু পড়েই আমরা অনেকটা বুঝে নিতে পারি যে তিনি রবীন্দ্রনাথের মতো করে তার গল্প লিখছেন না, এবং তার আগে যে গল্পকারেরা লিখেছেন গল্প, তাদের মতো করেও তিনি লিখছেন না।
হাসান আজিজুল হক তার গল্প লেখা শুরু করছেন একদম ভিন্ন রকম ভাবে, ভিন্ন স্বরে। আর এই স্বরটি তার নিজের। আর এই স্বর আবিষ্কার করার জন্য তিনি আগেকার গল্পগুলো যেমন ভালো করে পড়েছেন, একই সাথে সমসাময়িক নানা বিষয় ঘটনাও তিনি অনেক ভালো করে আত্মস্থ করেছেন। এই আত্মস্থ করার ফলেই তিনি গল্পে ভিন্ন স্বর আবিষ্কার করতে পেরেছেন, ভিন্নভাবে লিখতে পেরেছেন, যেটা আগের অন্য কারো মতো না। যে কোনো সাহিত্য আলোচনা করার সময় আমাদের এরকম অন্য লেখকদের সাথে অল্প কিছু হলেও তুলনা করতে হবে। কারণ একজন লেখক তখনই প্রধান লেখক হয়ে ওঠেন, গুরুত্বপূর্ণ লেখক হয়ে ওঠেন, যখন তিনি নিজের মতো করে লিখতে পারেন, যখন তিনি অন্যের মতো অনুকরণ করে লেখেন না, নিজের ভেতর থেকে অথবা নিজের পরিশ্রমের ফলে যে একটি ধারা, স্টাইল বা রীতি তিনি আবিষ্কার করেন এবং সেই রীতিতে লেখেন, তখনই তিনি প্রধান লেখক হয়ে ওঠেন। হ্যাঁ, হাসান আজিজুল হক তার গদ্যগুলো পড়লে বুঝতে পারবে যে এগুলো একটু অন্যরকম, কেমন যেন কঠিন লাগে, কেমন যেন আমাদের প্রতিদিনকার ভাষার সাথে মিলে না, সেরকম ভাবেই তার উত্থাপনা। এই শকুন গল্পের নামকরণ শকুন, এই প্রথম প্যারাতেই দেখতে পাচ্ছি নিকষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায়, সজীব অন্ধকারের মতো প্রায়। এই শকুনটিকে আবিষ্কার করার জন্য, শকুনটিকে রূপ দেওয়ার জন্য অন্ধকার শব্দটা লেখক বারবারই এনেছেন। এর কারণ কি? এর কারণ শকুন এই গল্পে অন্ধকারের প্রতীক, শোষণের প্রতীক, শোষকের প্রতীক। পরের লাইনেও, পরের প্যারার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি, তাই তার চোখেই প্রথম পড়ল অন্ধকারের তালটা, দৌড়তে দৌড়তে খানিকটা এগিয়ে বিব্রত হতভম্বের মতো দাঁড়িয়ে গেল। শকুনকে বুঝাতে পরের লাইনেও, পরের প্যারার শেষ লাইনেও আমরা আবার একইভাবে অন্ধকার শব্দটি দেখতে পাচ্ছি। প্রথম দুই পারা শেষ, এখনো তিনি এটা যে শকুন সেটার নাম বলেননি, অথবা যে বালকরা এই শকুনটিকে দেখলো এখনো তারা আবিষ্কার করতে পারেনি, এখনো এটি অন্ধকার নামে পরিচিত। তার দুই তিন লাইন পরে আমরা আবার দেখতে পাচ্ছি অনড় হয়ে রয়েছে অন্ধকারের দলাটা। যে শকুন পাখিটি বালকদের আশপাশে এসে পড়ল হঠাৎ করে, সেটার নাম এখনো বলা হচ্ছে না। সেখানে লেখক প্রায় 3 বার বলে ফেললেন এটি একটি জমাট বাঁধা অন্ধকার, অথবা অন্ধকারের দলা, অথবা অন্ধকারের মতো। বারবার অন্ধকার শব্দের কথা বলা হচ্ছে, কারণ এই শকুন হলো অন্ধকারের প্রতীক। এই গল্পটি যে সময়ে লেখা হয় তখন হলো 60-এর দশক, 1960 সনে এই লেখাটি প্রকাশিত হয়। সবাই তোমরা জানো সেই সময়ে রাজনীতি অত্যন্ত উত্তাল। বেশ কিছু বছর আগে দেশ বিভাগ হয়েছে 1947 সনে, 1952 সনে ভাষা আন্দোলন হয়ে গিয়েছে। এরকম নানা বিষয়ে ওই সময়ে রাজনীতি যেমন উত্তাল, ঠিক তেমনি মানুষ সচেতন হওয়া শুরু করছে, মানুষ অন্ধকারকে, শত্রুকে আবিষ্কার করা শুরু করছে, মানুষ নানা বিষয়ের সাথেই সচেতনভাবে নিজেকে জড়ানো শুরু করছে। হাসান আজিজুল হকের গল্প আমরা সেই বিষয়ের অবতারণা দেখতে পাচ্ছি। এখানে শকুন সম্পূর্ণরূপে অন্ধকারের প্রতীক, আর সেই অন্ধকারের পেছনে লেগেছে গ্রামের কিছু ছেলে, কিশোর ছেলে, তরুণ ছেলে, যারা শকুন পাখিটাকে অত্যন্ত টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছে, অথবা এই শকুনকে কেন্দ্র করে তারা খেলা শুরু করেছে। তারা কোনোভাবেই চিন্তা করেনি এই শকুন পাখিটাকে টেনে হিস্ট্রে নিয়ে গেলে কি লাভ তাদের। তারা বারবারই বলেছে আমরা কোনো লাভ দেখতেছি না, আমরা কোনো লাভ আবিষ্কার করতে চাচ্ছি না। এই পাখিটা টেনে হিস্ট্রে নেওয়ার মধ্যে আমাদের এক ধরনের আনন্দ রয়েছে
একে আমরা শেষ পর্যন্ত টেনে নিয়ে যাব, এর শেষ দেখাটা দেখে ছাড়ব। এই শকুন পাখিটিকে নিয়ে তারা যেমন একসাথে আনন্দ করেছে, হই হুল্লোড় করেছে, আবার আনন্দ করার সময়, হই হুল্লোড় করার সময় তারা এই পাখিটিকে সমাজের মহাজনের সাথে তুলনা করেছে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মহাজন, সুদখোর, তাদের সাথে শকুনের সাথে তুলনা করেছে। আর এদের পেছনে লাগতে পারে অথবা এদের বিরুদ্ধে লাগতে পারে এই তরুণরাই বেশি পরিমাণে। তরুণ শ্রেণী যে কোনো শোষণের বিরুদ্ধে, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, মহাজনের বিরুদ্ধে তারাই শুরুটা করে আন্দোলনের। এই আন্দোলনেরও প্রতীক তরুণদের এই থই হুল্লোড় বা আনন্দটি। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবার শেষ লাইনের দিকে লেখা আছে, শুধু কাদু শেখের বিধবা বোনকে দেখা যায় না। গল্পের শেষের দিকে দেখা যায় সেই শকুনটি দিনের আলোতে মরে পড়ে আছে। শুরুর দিকে যখন শুরু হয় সে সময় ছিল ঘনায়মান অন্ধকার, বিকেল। সে সময় শকুন পাখিটিকে ভালো মতো দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকারের মতো দেখা যাচ্ছিল। ওই ছেলেরা প্রায় সারা রাত ওই শকুন পাখিটিকে নিয়ে মজা করেছে, শকুনকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। কিন্তু পরদিন সকালবেলা যখন সবকিছু স্পষ্ট, সূর্যের আলো আলোকিত, সে সময় দেখা যায় শকুনটি মারা গিয়েছে। এ থেকে এটাও বোঝানো হয় যখন অন্ধকার থাকবে না, সূর্যের আলো আসবে, ওই সময় শোষক গোষ্ঠী বা মহাজনের মৃত্যু ঘটবে। কিন্তু সেই শকুনের পাশেই পড়েছিল একটি মৃত শিশু। সেই মৃত শিশুটি কার? মৃত শিশুটি কাদু শেখের বিধবা বোনের। যে কাদু শেখের বিধবা বোনকে গতকাল ছেলেরা যখন বাড়ি ফিরে আসে সে সময় দেখতে পায় সে আরো একজনের সাথে অবৈধ যৌনকর্মে মিলিত হয়েছে। সে জমির উদ্দির সাথে অবৈধ যৌনকর্মে মিলিত হয়। এখন সেই অবৈধ যৌনকর্মের ফলে কাদু শেখের বোনের পেটে যে সন্তান হয় সেই সন্তানকে সমাজ স্বীকৃতি দিতে পারে না। সেই সন্তানটিও মৃত শকুন পাখির পাশে পড়ে রয়েছে। সেজন্য সবাই সেই সন্তানকে দেখতে আসলেও, শকুন পাখিটিকে দেখতে আসলেও কাদু শেখের বোন আসেনি, কারণ ওই সন্তানটি তার। গত রাতে ওই সন্তানটি ওখানে প্রসব করে গিয়েছে, কিন্তু সেই সন্তানের কোনো স্বীকৃতি নেই। সমাজ এই সন্তানকে স্বীকৃতি দিতে পারে না, সমাজ এই মিথ্যা যৌনাচারকেও স্বীকৃতি দিতে পারে না। এরকম নানা বিষয় আশয় হাসান আজিজুল হক তার এই গল্পে নিয়ে আসছেন। তবে মূল কথা, শকুন এখানে অন্ধকারের প্রতীক, শোষকের প্রতীক, মহাজনের প্রতীক। আর তরুণ ছেলেরা এখানে বিপ্লবের প্রতীক, আন্দোলনের প্রতীক। সূর্যের আলো এখানে আলোকিত পৃথিবীর প্রতীক, ন্যায়ের প্রতীক, অথবা আমরা বলতে পারি এটি প্রত্যাশার প্রতীক, এটি আশার প্রতীক। এইভাবে শকুন গল্পটি শেষ হয়েছে। আরও একটি গল্পের নাম আত্মজা ও একটি করবী গাছ। এটি হাসান আজিজুল হকের আরও একটি বিখ্যাত গল্প। শিক্ষার্থী বন্ধুরা, এই আত্মজা ও একটি করবী গাছ গল্পটিও রচিত হয় 60-এর দশকে। 1964 সনে গল্পটি রচিত হয়। আমাদের সেই সময়ের রাজনীতিকে খেয়াল করতে হবে যে সেই সময়ের কোন ধরনের রাজনীতি এই বাংলাদেশে হচ্ছে, বাংলা অঞ্চলে হচ্ছে। এমনকি লেখকের মনে, তিনি যে রাঢ় অঞ্চল থেকে চলে এই বাংলাদেশে এসেছেন, তার যে বেদনাটা, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এই আত্মজা শব্দের অর্থ হলো কন্যা বা মেয়ে, আর করবী হলো একটি ফুল গাছ।
করবী ফুল হয়তো অনেকেই তোমরা চিনে থাকবে। আমরা অনেক সময় বলে থাকি রক্তকরবী। রক্তকরবী নামে রবীন্দ্রনাথের একটি নাটক রয়েছে, অর্থাৎ যে ফুলগুলা দেখতে রক্তের মতো লাল সেগুলোকে বলা হয় রক্তকরবী। আবার শ্বেতকরবীও রয়েছে, ওগুলো দেখতে সাদা। আমরা আগে একটি কথা বলেছিলাম যে হাসান আজিজুল হক রবীন্দ্রনাথের মতো করে লেখেন না, বিষয়গুলো রবীন্দ্রনাথের মতো না। কারণ রবীন্দ্রনাথের ছোট গল্প, সত্য, সুন্দর, কল্যাণ, সীমার মাঝে অসীমের সন্ধান, এরকম বিষয়গুলোকে রবীন্দ্রনাথ নিয়ে আসেন। কিন্তু হাসান আজিজুল হক তার গল্পে শুধু সত্য, সুন্দর, সৌন্দর্যকে নিয়ে আসেন না। তিনি সমাজের যে নোংরা দিক রয়েছে, সমাজের যে নিপীড়ন, শোষণ, অত্যাচার বা অন্ধকারের দিক রয়েছে, সেই বিষয়গুলো তার গল্পে নিয়ে আসেন, যেটা আমরা আত্মজয় একটি করবী গাছ গল্পেও দেখতে পাই। আর গল্পের শুরুটা খুবই নান্দনিক, খুবই বিখ্যাত। আমরা শুরুটি একটু পড়ছি। এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। একটু তোমরা চিন্তা করবে যে লেখক কত চিন্তা করলে, কোন ধরনের চিন্তা করলে ভাবে একটি লাইন শুরু করতে পারেন। এখন নির্দয় শীতকাল, শীতকালকে তিনি নির্দয় বলছেন। ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। আমরা বলি যে চাঁদ উঠেছে, কিন্তু লেখক চিন্তা করে বলেন সবাই তো উঠেছে বলে, আমি কেন উঠেছে বলবো। তিনি বলছেন চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। যদি হাসান আজিজুল হকের আত্মজয় একটি করবী গাছের শিল্পরীতি সম্পর্কে আসে, অর্থাৎ তিনি গল্পটি কিভাবে লিখেছেন, তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো লিখতে হবে যে চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অথবা তার পরের লাইনটি দেখো, অল্প বাতাসে একটা বড় কলার পাতা, একবার বুক দেখায় একবার পিঠ দেখায়। আরে কি লাইন! অল্প বাতাসে একটা বড় কলার পাতা, একবার বুক দেখায় একবার পিঠ দেখায়। তোমরা গ্রামাঞ্চলে যারা থাকো সবাই দেখেছ কলা গাছের বড় যে পাতা, সেগুলো যখন একটু বাতাস হয়, একবার সে সামনের অংশ দেখায় দুলিয়ে, আরেকবার পেছনের অংশ আমরা দেখতে পারি। কিন্তু এখানে লেখক বলছেন অল্প বাতাসে একটা বড় কলার পাতা, একবার বুক দেখায় একবার পিঠ দেখায়। অসাধারণ লাইন। ভাবে আস্তে আস্তে গল্প শুরু হচ্ছে। গল্প শুরু হওয়ার পরে দেখবে প্রাকৃতিক নানা বিষয় আসছে, শীতের কথা আসছে, হিম, ঠান্ডা, ঘনায়মান অন্ধকার, শিয়ালের কথা আসছে, শিয়াল মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, সেগুলো আসছে, সমাজের নানা শোষণের কথা আসছে, অত্যাচারের কথা আসছে, নিপীড়নের কথা আসছে। সেরকম নানা বিষয়ের অবতারণার পাশাপাশি শুরুর দিকটা একটু অতিক্রম করলেই আমরা এখানে দেখতে পাবো তিনটি চরিত্র আবির্ভূত হচ্ছে। এদের একজনের নাম ইনাম, আরেকজন সুহাস, আরেকজন ফেকু। ইনাম, সুহাস এবং ফেকু, তারা তিনজন একত্র হয়েছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো গ্রাম ঘুরে বেড়ানো, গ্রামের কোথায় কোনো নারী রয়েছে তাদের সাথে অবৈধভাবে মিলিত হওয়া, বিশেষ করে গ্রামের কোন লোক দুর্বল, কোন জায়গায় এই কাজ করলে কেউ তো বিরুদ্ধে কিছু বলবেই না, বরং যেখানে কাজ করবে সেই পরিবারের লোকজন তাদেরকে সহায়তা করবে, সেরকম একটি জায়গা তারা ধীরে ধীরে খুঁজতেছে। এমনকি সেই বাড়ির লোকজন সম্পর্কেও আলোচনা করতেছে, সাথে সাথে উঠে এসেছে আরো অন্যান্য আলোচনাও। এই তিনজনের মধ্যে একজন হলো চোর। সে চুরি করে আবার অনুতপ্ত হয়, লজ্জিত হয়। কেন অনুতপ্ত হয়, লজ্জিত হয়?
কারণ সে আসলে চুরি করতে চায় না। কিন্তু চুরি যদি না করে তাহলে সে কি করবে? অন্য কাজও তার নেই। সে চুরি করে, মায়ের খায়, সহ্য করে মায়ের, আবার মানে চুরি করে। এভাবে তারা কেউ টাকা চুরি করে, অথবা আমরা দেখতে পাই সুহাস এবং ফেকু সাথে 2 টাকা করে নিয়ে আসলেও ইনাম কোনো টাকাই আনতে পারেনি সাথে। এই 3 জন তারা একত্রে গিয়ে এক বৃদ্ধের বাড়িতে অবস্থান করে। তারা সেই বৃদ্ধটি এসেছে ভারত থেকে। দেশ বিভাগের সময় বৃদ্ধটি ভারতে তার ভিটেমাটি রেখে এসেছে, নতুন অঞ্চলে, এই পাকিস্তান অঞ্চলে এসেছে। কিন্তু এই নতুন অঞ্চলে সে অত্যন্ত অভাবী অবস্থায় দিন যাপন করছে। এখানে তার খাবার নেই। পেটের মধ্যে ক্ষুধা থাকলে অনেক কিছুই স্বাভাবিক মনে হয় না, খুবই অস্বাভাবিক মনে হয়। সেরকম একটা অবস্থায় তাদের বাড়িতে এই 3 জন যুবক আসতে চায়। এমনকি তাদেরকে পথে দাঁড়িয়ে থাকতে দেখেই বৃদ্ধ তাকে 3 যুবককে বাড়ির ভিতরে আসতে আমন্ত্রণ জানায় এবং নিজের দুঃখের কথা বলে, অনুতাপের কথা বলে, আফসোসের কথা বলে। সে ইশারা ইঙ্গিতে প্রস্তাব করে যে তোমরা আমার মেয়ে রেকুর সাথে মিলিত হতে পারো অর্থের বিনিময়ে, অথবা তোমরা রেকুর সাথে সাক্ষাৎ করতে পারো। অর্থাৎ তিনি এত অভাবের মধ্যে আছেন, নিজের মেয়েকে, যাকে এখানে আত্মজা বলা হচ্ছে, নিজের মেয়েকে পর্যন্ত তিনি দুষ্ট যুবকদের হাতে তুলে দিচ্ছেন। মেয়ের আত্মসম্মান বিক্রি করে যে অর্থ আসছে, সেই অর্থের বিনিময়ে তার সংসার চলবে, তাদের পেটে খাবার যাবে। আর এই মেয়েকে তিনি অনেকটা করবী ফুলের বিচির সাথে তুলনা করেছেন, যে বিচিতে বিষ থাকে। করবী ফুলের সৌন্দর্যের সাথে তার মেয়ের তুলনা করেননি, করবী ফুলের বিষযুক্ত বিচির সাথে তুলনা করেছেন, যেটা আমরা গল্পের শেষের দিকে দেখতে পাই। আমরা শেষের প্যারাটা পড়ছি। বুড়ো গল্প করছে, ভীষণ শীত করছে ওর, চাদরটা আগাগোড়া জড়িয়েও লাভ নেই। শীত তবু মানে, শ্লেষ্মা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এখানে এলাম হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে সে বলছে, বুঝলে, যখন এখানে এলাম তার এখানে আসার কথা আর কিছুতেই ফুরোচ্ছে না। সারা রাত ধরে সে বলছে এখানে যখন এলাম। মানে বৃদ্ধ সংবিত ফিরে পাচ্ছে না, নিজেকে স্বাভাবিকভাবে আবিষ্কার করতে পারছে না। সে বারবার বলছে এখানে যখন এলাম। এখানে মানে দেশ ছেড়ে আসলেন। আমি প্রথম একটা করবী গাছ লাগাই, তখন হুহু করে কেঁদে উঠল। চুড়ির শব্দ এলো, এলোমেলো শাড়ির শব্দ, আর ইনামের অনুভবে ফুটে উঠল নিটোল সোনা রঙের দেহ। মানে বৃদ্ধ যখন এই গল্প করছেন, তখন ওই ছেলে দুটি তার মেয়ের সাথে মিলিত হয়েছে। সুহাস হাসছে, হি 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 হি। আমি একটা করবী গাছ লাগাই, বুঝলে, বলে থামলো বুড়ো। কান্না শুনলো, হাসি শুনলো। ফুলের জন্য নয়, বুড়ো বলল, বিচির জন্য। অর্থাৎ তিনি করবী গাছটা ফুলের সৌন্দর্যের জন্য না, বিচির জন্য লাগিয়েছেন। বুঝেছ, করবী ফুলের বিচির জন্য। চমৎকার বিষয় করবী ফুলের বিচিতে। আবার হুহু ফোপানি এলো, আর এই কথা বলে গল্প শেষ না করতেই পানিতে ডুবে যেতে, ভেসে যেতে থাকলো বুড়োর মুখ। প্রথমে একটি করবী গাছ লাগাই, বুঝেছ, আর ইনাম তেতো তেতো। এখন তুমি কাঁদতিছ, তুমি। বুড়ো তার অত্যন্ত দুঃখের কথা, অনুতাপের কথা বলেছেন। শুধু দুটো খাওয়ার জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য নিজের মেয়েকেও তিনি দুষ্ট ছেলেদের হাতে তুলে দিয়েছেন। নিজের মেয়ের মর্যাদা, আত্মসম্মান, সতীত্বের বিনিময়ে, অথবা নিজের মেয়ের দেহ বিক্রির মাধ্যমে তিনি তার খাবারের সংস্থান করছেন, যার ফলে রয়েছে দেশ বিভাগের একটা প্রভাব। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে গল্পগুলো পড়বে। কোনো কিছু না বুঝলে
মন্তব্যের পরে উল্লেখ করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।